শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে আমাদের নিয়ে যায় দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের সময়ে। এই গল্পে রয়েছে ইতিহাস, রাজনীতি, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং মানুষের সংগ্রাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে আজ অষ্টম অংশ। শুরু করি। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল এই স্নেহ বস্তুটি। তাহার সর্বপ্রধান প্রেমাস্পদ ছিল বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসিতেন, কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেন না, রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা আয়ত্ত করিয়াছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় প্রজাদের প্রাণাধিক ভালোবাসিতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্রপাত্রী ছিল অসংখ্য। যে সকল নরনারী তাহার সেবা করিত, তাহাদের তিনি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষণমল্ল প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্ব্যতীত তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিলেন তাহার পিতা বীর বিজয় রায়, দুই ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, তিনটি রানী এবং পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন। তিনি নানা প্রকার অন্নব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্নিক, ইহাই ছিল তাহার জীবনের একমাত্র বিলাস। 6 মাস রাজত্ব করিবার পর তিনি দেখিলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায়কে সিংহাসনে বসাইয়া নিজে রন্ধন কর্মে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয়ের প্রতি তার মন ছিল নিরপেক্ষ এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন। পৌরজন আড়ালে তাহাকে পাগলাপ্পা বা পাগলা বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে স্বহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন, কিছু জ্ঞানগর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্গতভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরের রাজপরিবারের নামের বৈচিত্র্য ছিল না, একই নাম। হরিহরবুক্ক, কম্পন, বিজয়, দেবরায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকেরা প্রথম, দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিয়াছিলেন। রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসিতেন এবং নিপুণ সেনাপতি ছিলেন। তাহার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিৎ রাজধানীতে ফিরিয়া 2-4 দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। মহারাজ দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসিতেন না, শ্রদ্ধাও করিতেন। এমন অনন্যমনা একনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই। বিজয় রায় বর্তমানে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন। সপ্তাহের মধ্যে 2-3 বার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধের সংবাদ দিয়া যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্র অশ্বপৃষ্ঠে 2 দিনের পথ, যাইতে 1 দিন ও ফিরিতে 1 দিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পনদেবের প্রতি মহারাজের প্রীতি সর্বজন বিদিত। তাহার স্নেহ প্রায় বাৎসল্য পর্যায়ে গিয়া পড়িয়াছে।
পিতার নিয়মিত সতর্কবাণী এবং মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহার মোহ ভঙ্গ করিতে পারে নাই। তিনটি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য, হৃদয়াবেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি। এই স্নেহ সর্বস্ব অপিচ বজ্রাদপি কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমনি ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তাহার নাম কুমার কম্পন দেব। ইহাতে বিস্মিত হইবার কিছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাও তাহাকে ভালোবাসিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবতই নিম্নগামী, তাহাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পনদেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন, কিন্তু তাহার অহংকার বাক্যে এবং ব্যবহারে প্রকাশ পাইত না। রাজার প্রতি মিষ্ট ও সহৃদয় ব্যবহারে তিনি তাহাকে বশীভূত করিয়াছিলেন। মনে মনে সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সে লোভ তিনি ইঙ্গিতেও প্রকাশ করিতেন না। রাজসভাসদগণের মধ্যে তাহার অন্তরঙ্গ কেহ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগত অভিপ্সা গোপন করিবার দক্ষতা তাহার ছিল। কম্পনদেবের দুইটি পত্নী, কৃষ্ণা দেবী ও গিরিজা দেবী, দুটি সুন্দরী ও রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরো 10টা বিবাহ করিতে পারেন, কেহ বাধা দিবে না। রাজার অজস্র প্রসাদ তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে, তবু তাহার মনে তৃপ্তি নাই। তাহার উচ্চাশা কোনো দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নূতন কার্যে প্রবৃত্ত করিল। তিনি এমন এক গৃহ প্রস্তুত করিবেন, যাহা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় রাজভবন অপেক্ষাও গরিয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নূতন অট্টালিকা নির্মাণে মনঃসংযোগ করিলেন। নূতন অট্টালিকায় গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়াছে। এমন সময় একটি ব্যাপার ঘটিল। কম্পনদেব বিদ্যুন্মালাকে দেখিলেন, তারপর মণিকঙ্কনাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা দুটি শুধু অনিন্দ রূপসী নয়, তাহাদের আকৃতিতে অপূর্ব সম্মোহন, দুর্নিবার অনঙ্গশ্রী। লোভে কম্পনদেবের অন্তর লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু তিনি মনে মনে সংকল্প করিলেন, যেমন করিয়া হোক ওই যুবতী দুটিকে অঙ্কশায়িনী করিবেন। কিন্তু বলপ্রয়োগ চলিবে না, কূট কৌশল অবলম্বন আবশ্যক। কম্পনদেবের কলা কৌশল কিন্তু সফল হইল না। বিদ্যুন্মালার চরিত্রে সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ ছিল না, কেবল ছিল কয়েকটি অনুগত ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বয়স্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবুদ্ধি চলিলেও সেগুলিকে কার্যে পরিণত করিবার উপযোগী লোক কেহ ছিল না। তিনি সংবাদ পাইলেন রাজা বিদ্যুন্মালাকেই রাজবধূ করিবেন, সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কনার জন্য রাজা উপযুক্ত পাত্রের চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটি বধূ, মণিকঙ্কনা সম্ভবত তাহার ভাগেই পড়িবে। কম্পনদেবের অসন্তোষ এতদিন তুষানলের ন্যায় ধিকি ধিকি জ্বলিতেছিল, এখন দাবানলের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে সুখ নাই। 9 একে একে 10 দিন কাটিয়া গেল, কিন্তু মহারাজের নিকট হইতে অর্জুনের আহ্বান আসিল না। যত দিন যাইতেছে অর্জুন ততই হতাশ হইয়া পড়িতেছে। রাজা কি তাহাকে মনে রাখিয়াছেন? রাজার সহস্র কাজ, সহস্র ভাবনা, তাহার মধ্যে সামান্য একজন সৈনিক পদপ্রার্থীর কথা তাহার মনে থাকিবে এরূপ আশা করাও অন্যায়। রাজাকে এই তুচ্ছ কথা স্মরণ করাইয়া দিতে যাওয়াও ধৃষ্টতা। তবে এখন সে কি করিবে? এই দেশ, এই দেশের মানুষ তাহার চোখে ভালো লাগিয়াছে। এই দেশকে সে মাতৃভূমিরূপে হৃদয়ে বরণ করিয়া লইয়াছে। এখন সে কোথায় যাইবে? কোন বৃত্তি অবলম্বন করিয়া জীবন ধারণ করিবে?
গত 10 দিন সে বলরামকে সঙ্গে লইয়া বিজয়নগরের সর্বত্র ঘুরিয়া বেড়াইয়াছে। এদেশের মানুষের স্বচ্ছন্দ নিরুদ্বেগ জীবনযাত্রার যে চিত্র দেখিয়াছে তাহাতে আনন্দ পাইয়াছে। কিন্তু যতই দিন কাটিতেছে নিজের ভবিষ্যতের কথা ভাবিয়া ততই সে উদ্বিগ্ন হইয়া উঠিতেছে। স্বর্গে যদি স্থায়ীভাবে থাকিতে না পারিলাম তবে দুদিনের অতিথি হইয়া লাভ কি? সেদিন তাহারা নগর ভ্রমণে বাহির হয় নাই, অতিথি ভবনেই বিরস মন লইয়া বসিয়াছিল। বাক্যালাপের স্রোতে মন্দা পড়িয়াছে। বলরাম খুব কথা বলিতে পারে, কিন্তু আজ তাহার বাকযন্ত্র নিস্তেজ। মাঝে মাঝে দু একটা অসংলগ্ন কথা বলিয়া সে চুপ করিয়া যাইতেছে। আজ বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা কখন পম্পাপতির মন্দিরে গিয়াছেন দেখা হয় নাই। দ্বীপ্রহরে তাহারা স্নানাহার করিতে গেল। অন্য সহযাত্রী অতিথিদের মধ্যে বসিয়া আহার করিল। সকলেই নিজেদের মধ্যে নানা জল্পনা করিতে করিতে আহার করিতেছে। কেহ ঘোড়ার মতো প্রকাণ্ড ছাগল দেখিয়াছে, তাহারই উত্তেজিত বর্ণনা দিতেছে। কেহ তুরানী সৈনিকদের সঙ্গে আলাপ করিয়াছে, তাহাদের বিচিত্র ভাষা ও ভাবভঙ্গি অনুকরণ করিয়া দেখাইতেছে। সকলের মনই ভাবনাহীন। এদিকে রাজকীয় দাক্ষিণ্যের জোয়ার পূর্ণ বেগে প্রবাহিত হইতেছে, ভাটার কোনো লক্ষণ নাই। অর্জুন ও বলরাম নীরবে আহার শেষ করিয়া উঠিয়া আসিল। কক্ষে ফিরিয়া বলরাম শয্যায় অঙ্গ প্রসারিত করিল। অর্জুন দেওয়ালে ঠেস দিয়া বসিল। কিছুক্ষণ কাটিয়া গেল। দণ্ড দুই এইভাবে কাটিবার পর বলরাম প্রকাণ্ড হাই তুলিয়া বলিল, ঘুম পাচ্ছে, দিবানিদ্রা ভালো নয়, চলো নৌকাগুলো দেখে আসি। গত 10 দিনের মধ্যে তাহারা একবার কিল্লাঘাটে গিয়া নৌকাগুলিকে পরিদর্শন করিয়া আসিয়াছে। অর্জুন স্তিমিত স্বরে বলিল, চলো। বলরাম উঠিয়া বসিবার উপক্রম করিতেছে, এমন সময় দ্বারের কাছে একটি মূর্তি আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া বলরাম ধর্মর করিয়া উঠিয়া বসিল। এ কি, বেঙ্কটাপ্পা যে! তারপর কি খবর? অনেক দিন তোমাকে দেখিনি। দ্বারের নিকট দাঁড়াইয়া বেঙ্কটাপ্পা সলজ্জ হাসিল। তাহার মুখের বোকাটে ভাব আর নাই। সে বলিল, আমি আপনাদের পিছনেই ছিলাম, আপনারা দেখতে পাননি। তারপর অর্জুনকে লক্ষ্য করিয়া বলিল, আপনাকে মহারাজ স্মরণ করেছেন। অর্জুন বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। মহারাজ আমাকে স্মরণ করেছেন? বেঙ্কটাপ্পা বলিল, হ্যাঁ, মহারাজ বিরাম কক্ষে আপনাকে দর্শন দেবেন, আপনি আসুন আমার সঙ্গে। অতর্কিত পরিস্থিতিতে পড়িয়া অর্জুন হঠাৎ দিশাহারা হইয়া পড়িয়াছিল। বলরাম বেঙ্কটাপ্পাকে বলিল, ভালো ভালো, আমরা যা অনুমান করেছিলাম তা মিথ্যা নয়। ভাই বেঙ্কটাপ্পা, তুমি সত্যিই একজন রাজপুরুষ, ভবঘুরে নয়। বেঙ্কটাপ্পা আবার সলজ্জ হাসিল। অর্জুন বলিল, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। বেঙ্কটাপ্পা দ্বারের পাশে সরিয়া গেল। অর্জুন তড়িতে বস্ত্র পরিবর্তন করিয়া উত্তরীয় স্কন্ধে লইল। ঘরের কোণে লাঠি দুটি দাঁড় করানো ছিল, সে দুটি হাতে লইয়া দ্বারের দিকে অগ্রসর হইলে বলরাম তাহার কাছে আসিয়া হ্রস্বকণ্ঠে বলিল, লাঠি নিয়ে যাচ্ছ যাও, কিন্তু রাজার কাছে বোধহয় লাঠি নিয়ে যেতে দেবে না। সে যা হোক, রাজার প্রসন্নতা যদি পাও, আমার কথা ভুলো না ভাই। অর্জুন বলিল, ভুলব না, আগে দেখি রাজা কি জন্য ডেকেছেন। সভাগৃহের দ্বিতলে মহারাজ দেবরায় পালঙ্কে অর্ধ শয়ান হইয়া মন্থরভাবে তাম্বুল চর্বণ করিতেছিলেন। পালঙ্কের পাশে ভূমিতলে আসন গতিয়া বসিয়া লক্ষণ মল্লব নির্বিকার মুখে সুপারি কাটিতেছিলেন এবং মাঝে মাঝে এক টুকরা সুপারি মুখে ফেলিয়া চিবাইতেছিলেন। কক্ষটি শীতল ও ছায়াচ্ছন্ন, অন্য কেহ উপস্থিত নাই, তবে দ্বারের বাহিরে প্রতিহারিণী আছে। রাজা ও মন্ত্রীর মধ্যে বিশ্রম্ভালাপ হইতেছিল। রাজা বলিলেন, আহমদ শাহ অনেকদিন চুপ করে আছে, আমার মন বলছে তার মতলব ভালো নয়, এতদিন চুপ করে বসে থাকার ছেলে সে নয়। লক্ষণমল্লব পানের বাটা হইতে একখণ্ড হরিতকি বাছিয়া লইয়া মুখে দিলেন, বলিলেন,
তা বটে, কিন্তু বহমনি রাজ্যে আমাদের যে গুপ্তচর আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই। সিপাহীরা ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করে বেড়াচ্ছে। দেবরায় বলিলেন, ওরা ধূর্ত এবং শট, কপটতাই ওদের প্রধান অস্ত্র। ওদের বিরুদ্ধে লড়তে হলে আমাদেরও কপট এবং শট হতে হবে, ধর্মযুদ্ধ চলবে না। যুদ্ধে আবার ধর্ম কি? যুদ্ধ কর্মটাই তো অধর্ম। ধর্মযুদ্ধ করতে গিয়েই ভারতবর্ষ উৎসন্ন গেল। মন্ত্রী বলিলেন, সত্য কথা, ছলে বলে কৌশলে বিজয় লাভ করাই যুদ্ধের ধর্ম। অন্য ধর্ম এখানে অচল। মুসলমানেরা এই মূল কথাটা জানে বলেই বারবার হিন্দুদের যুদ্ধে পরাজিত করেছে। রাজা বলিলেন, আমার বিশ্বাস আহমদ শাহ আমাদের গুপ্তচরদের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। লক্ষণ মল্লব বলিলেন, আমরা প্রস্তুত আছি। আমাদের 11 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 30,000 সৈন্য কুমার বিজয়ের সঙ্গে দক্ষিণে আছে। বাকি সব তুঙ্গভদ্রার শতক্রোশব্যাপী তীর সীমান্তে থানা দিয়ে বসে আছে। জবনের সাধ্য নেই তাদের ভেদ করে রাজ্য আক্রমণ করে। রাজা ঈষৎ হাসিলেন। আমি জানি আমরা প্রস্তুত আছি, তবু সতর্কতা শিথিল করা চলবে না। প্রস্তুত থাকা অবস্থাতেও নিশ্চিন্ততা আসে। 2-1 দিনের মধ্যে আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব। এই সময়ে কক্ষদ্বারের প্রহরণী দ্বার মুখে দাঁড়াইয়া জানাইল যে অর্জুন বর্মা আসিয়াছে। রাজা বলিলেন, পাঠিয়ে দাও। অর্জুন প্রবেশ করিয়া যথারীতি ঊর্ধ্ববাহু হইয়া প্রণাম করিল। বলা বাহুল্য, লাঠি দুটি তাহাকে দ্বারের বাহিরে রাখিয়া আসিতে হইয়াছিল। রাজার সকাশে অস্ত্র লইয়া গমন নিষিদ্ধ। দেবরায় অর্জুনকে বসিতে ইঙ্গিত করিলেন। সে পালঙ্কের পায়ের দিকে ভূমিতে বসিল। রাজা স্নিগ্ধ হাসিয়া বলিলেন, অতিথিশালায় সুখে আছো? অর্জুন বলিল, আছি মহারাজ। রাজা বলিলেন, নগর পরিভ্রমণ করেছ শুনলাম, কেমন দেখলে? অর্জুন উচ্ছ্বসিত হইয়া নগরের প্রশংসা করিতে চাহিল, কিন্তু উচ্ছ্বাস তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে ক্ষীণ স্বরে বলিল, ভালো মহারাজ। যে লোকটি তোমার সঙ্গে ঘুরে বেড়ায় সে কে? অর্জুন দেখিল বেঙ্কটাপ্পার কৃপায় তাহার গতিবিধি কিছুই রাজার অগোচর নয়। সে বলিল, তার নাম বলরাম কর্মকার, বাংলাদেশের মানুষ। রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে, আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। রাজা তখন বলিলেন, সে থাক, তুমি আমার সৈন্য দলে যোগ দিতে চাও? পূর্বে কখনো যুদ্ধ করেছ? না আর্য, কার পক্ষে যুদ্ধ করব? যবন সৈন্য দলে হিন্দু সৈনিকও আছে। তুমি অবশ্য ভল্ল ও অসি চালনা জানো। আমার পদাতি এবং অশ্বারোহী 2 শ্রেণীর সৈন্যদল আছে। তুমি কোন দলে যোগ দিতে চাও? অর্জুন যুক্ত করে বলিল, মহারাজের যেরূপ ইচ্ছা। আমি অশ্ব চালাতে জানি, কিন্তু আমি আরেকটি বিদ্যা জানি মহারাজ, যার বলে ঘোড়ার চেয়েও শীঘ্র যেতে পারি। লক্ষণ মল্লব মুখ তুলিলেন। রাজা ঈষৎ ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, সে কেমন? অর্জুন বলিল, 2টি লাঠির উপর ভর দিয়ে আমি দ্রুততম অশ্বকেও পিছনে ফেলে যেতে পারি। রাজা উঠিয়া বসিলেন। লাঠির উপর ভর দিয়ে? এ কেমন বিদ্যা, আমাকে দেখাতে পারো? অর্জুন বলিল, আজ্ঞা, এখনই দেখাতে পারি। আমার লাঠি 2টি সঙ্গে এনেছিলাম, কিন্তু প্রতিহারিণী কেড়ে নিয়েছে। রাজা করতালি বাজাইলেন। প্রহরিণী দ্বার সম্মুখে আবির্ভূতা হইল। রাজা বলিলেন, অর্জুন বর্মার লাঠি নিয়ে এসো। অবিলম্বে লাঠি লইয়া প্রহরিণী ফিরিয়া আসিল, অর্জুনের হাতে দিয়া প্রস্থান করিল। রাজা বলিলেন, এবার দেখাও। অর্জুন উত্তরীয়টি স্কন্ধ হইতে লইয়া কোমরে জড়াইল। দৃঢ়বদ্ধ উন্নত বক্ষ অনাবৃত হইল। তারপর সে গ্রন্থিযুক্ত দীর্ঘ বংশযষ্টি 2টি 2 হাতে ধরিয়া 2 পায়ের সম্মুখে দাঁড় করাইল। ডান পায়ের অঙ্গুষ্ঠ ও অঙ্গুলি দিয়া বংশদণ্ডের একটি গ্রন্থি চাপিয়া ধরিয়া ক্ষিপ্রভাবে বংশের উপর উঠিয়া পড়িল।
সঙ্গে সঙ্গে অন্য বংশদণ্ডটি বাঁ পায়ে সংযুক্ত করিল। এইভাবে অর্জুন দুই বংশদণ্ড দ্বারা পদযুগলকে লম্বমান করিয়া দীর্ঘজঙ্ঘ সারস পক্ষীর ন্যায় বিশাল কক্ষে ঘুরিয়া বেড়াইতে লাগিল। রাজা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিলেন, লক্ষ্মণমল্লভও হাসিলেন। ব্যাপারটি যুগপৎ হাস্য ও বিস্ময় উৎপাদক। অর্জুন যষ্টিদণ্ড হইতে অবতরণ করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। রাজা বলিলেন, তুমি এই লাঠিতে চড়ে ঘোড়ার চেয়ে জোরে ছুটতে পারো? অর্জুন সবিনয়ে বলিল, পারি মহারাজ। চমৎকার! মহারাজের চোখে চিন্তার ছায়া পড়িল। তিনি কিয়ৎকাল অর্জুনের মুখের উপর চক্ষু রাখিয়া চিন্তা করিলেন। শেষে বলিলেন, পরীক্ষা করা প্রয়োজন। অর্জুন বর্মা, তুমি আজ যাও। কাল প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বে এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। উল্লসিত মুখে অর্জুন বলিল, যথা আজ্ঞা মহারাজ। দুই পা গিয়া আবার রাজার দিকে ফিরিল। কুণ্ঠিত মুখে বলিল, আর্য, ক্ষমা করবেন। আমাকে যখন অনুগ্রহ করেছেন তখন আমার বন্ধু বলরামের কথা বলতে সাহস পাচ্ছি। বলরামের কথা আগে বলেছি, সে লৌহ কর্মে নিপুণ। তারও কিছু গুপ্তবিদ্যা আছে, মহারাজকে নিবেদন করতে চায়। রাজা বলিলেন, ভালো ভালো, তোমার বন্ধুর নিবেদন পরে শুনব। তুমি কাল প্রত্যুষে লাঠি নিয়ে আসবে? আজ্ঞা, আসব। অর্জুন প্রস্থান করিলে রাজা ও মন্ত্রী দৃষ্টি বিনিময় করিলেন। রাজা বলিলেন, অর্জুন বর্মা যদি লাঠিতে চড়ে ঘোড়ার চেয়ে দ্রুত যেতে পারে তাহলে ওকে দিয়ে দৌত্যের কাজ আরও ভালো হবে। এমনকি ওর দেখা দেখি দণ্ডারোহী দূতের দল তৈরি করা যেতে পারে। আজ্ঞা, আমিও তাই ভাবছিলাম। লক্ষ্মণমল্লভ ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, গুলবর্গার সংবাদ অর্জুন বর্মাকে বলা হলো না। দেবরায়ের মুখ গম্ভীর হইল। তিনি বলিলেন, বলবো স্থির করেই তাকে ডেকেছিলাম, কিন্তু বলতে পারলাম না, মায়া হলো। কাল ওকে দক্ষিণে বিজয়ের কাছে পাঠাবো। সেখান থেকে ফিরে আসুক, তারপর গুলবর্গার খবর বলবো। বলা বাহুল্য, এই 10 দিন দেবরায় নিশ্চেষ্ট ছিলেন না। গুলবর্গায় গুপ্তচর পাঠাইয়া অর্জুন সম্বন্ধে তথ্য সংগ্রহ করিয়াছিলেন। তারপর তাহাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন। অর্জুন যাহা বলিয়াছিল সমস্তই সত্য। সেদিন সন্ধ্যাকালে দুই বন্ধু সাজসজ্জা করিয়া নগর পরিভ্রমণে বাহির হইল। একজন রাজ অনুগ্রহ লাভ করিয়াছে, অন্যজন শীঘ্রই করিবে। আহ্লাদে দুজনের হৃদয়ই ডগমগ। পান সুপারি রাস্তা ছাড়াইয়া তাহারা নগর পত্তনে উপস্থিত হইল। এখানে ফুলের দোকানে মালা কিনিয়া গলায় পড়িল, কপিত্থগন্ধি তক্র পান করিল, পানের দোকানে গিয়া পান চাহিল। পানের দোকানের সামনে দাঁড়াইয়া 3টি তরুণ যুবক নিজেদের মধ্যে হাস্য পরিহাস করিতেছিল। ইহারা বিলাসী নাগরিক নয়, মধ্যম শ্রেণীর গৃহস্থ পর্যায়ের লোক। অর্জুন ও বলরাম দোকানে উপস্থিত হইবার পর আরেকটি যুবক আসিয়া পূর্বতন যুবকদের সঙ্গে যোগ দিল। উত্তেজিত স্বরে বলিল, শীঘ্র পান খাওয়াও, বড় বিপদে পড়েছি। 3 জন সমস্বরে বলিল, কি হয়েছে? নবাগত যুবক বলিল, বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম। হাত দেখে কি বলল জানো? বলল, আমার 7টা বিয়ে হবে আর 35টা মেয়ে হবে, ছেলে একটাও হবে না। আমি এখন কি করি? সকলে হাসিয়া উঠিল। তাম্বুল পসারিনী বিপন্ন যুবককে পান দিয়া হাসি মুখে বলিল, শিখিধ্বজের মন্দিরে পূজা দাও, তাহলেই ছেলে হবে। যুবক পান মুখে পুরিয়া বলিল, বাজে কথা বলো না, আমার এখনো একটাও বিয়ে হয়নি, ছেলে হবে কোত্থেকে? হাস্য কৌতুকের মধ্যে বলরাম জিজ্ঞাসা করিল, বামনদেব দৈবজ্ঞ কোথায় থাকেন? যুবক অঙ্গুলি দেখাইয়া বলিল, ওই যে রামস্বামীর মন্দির, ওর পাশেই পণ্ডিতের বাসা। আপনিও কি জানতে চান কটা মেয়ে হবে? আগে দেখি কটা বিয়ে হয়। বলরাম পান লইয়া অর্জুনকে টানিয়া লইয়া চলিল। অর্জুন বলিল, সত্যি কি হাত দেখাবে নাকি? বলরাম বলিল, দোষ কি, একটা নতুন কিছু করা যাক। বামন পণ্ডিত নিজ গৃহের বহিশ্চত্বরে অজিনাসন পাতিয়া বসিয়াছিলেন।
স্থূলকায় প্রৌঢ় ব্যক্তি, স্কন্ধে উপবিত, মুণ্ডিত মুখে তীক্ষ্ণায়ত চক্ষু, মাথার চারিপাশ ক্ষৌরিত, মাঝখানে সমস্তটাই শিখা। বলরাম অর্জুন তাহার সম্মুখে দাঁড়াইয়া যুক্তপানি হইল। পণ্ডিত একে একে তাহাদের পরিদর্শন করিয়া বলিলেন, তোমরা দেখছি ভাগ্যান্বেষী বিদেশী, করগোষ্ঠী দেখাতে চাও? আজ্ঞা। দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টানিয়া লইয়া কররেখা পরীক্ষা করিলেন, বেশ কিছুক্ষণ দেখিলেন, বয়স জিজ্ঞাসা করিলেন, তারপর হাত ছাড়িয়া দিয়া বলিলেন, জলমজ্জন যোগ ছিল, কেটে গেছে। তোমার জীবন এখন এক সংকটময় দশার ভিতর দিয়ে যাচ্ছে, পিছনে বিপদ, সামনে বিপদ, কি হয় বলা যায় না। তুমি আগামী শ্রাবণী অমাবস্যার পর আমার কাছে এসো, তখন আবার হাত দেখব। অর্জুন বিমর্ষ মুখে বলরামের পানে চাহিল। বলরাম তাড়াতাড়ি দৈবজ্ঞের দিকে হাত বাড়াইয়া দিয়া বলিল, আমার হাতটাও একবার দেখুন, আমরা দুই বন্ধু। বামনদেব হাত দেখিয়া বলিলেন, তোমার হাত মন্দ নয়, দুঃখ কষ্ট অনেকটা কেটে এসেছে, তবে স্বদেশে আর কখনো ফিরতে পারবে না। বিদেশে সুখ সম্পদ দ্বারা পুত্র লাভ করবে। তোমরা দুজনে বন্ধু? তাহলে একটা কথা বলি, তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে তোমার বন্ধুর অনেক রিষ্টি কেটে যাবে, কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে। এখন আর কিছু বলবো না, শ্রাবণ মাসে আবার এসো। বলরাম প্রণামী দিতে গেল, কিন্তু বামনদেব লইলেন না, বলিলেন, শ্রাবণ মাসে প্রণামী দিও। দুই বন্ধু বিষণ্ণ চিত্তে ফিরিয়া চলিল। বলরামের মনে অনুতাপ হইতে লাগিল, লঘু চিত্ত লইয়া দৈবজ্ঞের কাছে না যাইলেই ভালো হইত, কিন্তু তাই বা কেন? বিপদের কথা পূর্বাহ্নে জানা থাকিলে সাবধান হওয়া যায়। চলিতে চলিতে এক সময় অর্জুন বলিল, আমার সঙ্গে থাকলে তোমার অনিষ্ট হতে পারে। বলরাম বলিল, কিন্তু তোমার দৃষ্টি কেটে যাবে, সুতরাং তোমার সঙ্গ ছাড়ছি না। তৃতীয় পর্ব 1। পরদিন অতি প্রত্যুষে উঠিয়া অর্জুন ধরাচূড়া বাঁধিল, লাঠি হাতে লইয়া বলরামকে বলিল, আমি চলিলাম, কোথায় যাচ্ছি কবে ফিরব কিছুই জানি না। বলরাম বলিল, দুর্গা দুর্গা, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো, যা হোক সাবধানে থেকো। দুর্গা দুর্গা। বাহিরে তখনও রাত্রির ঘোর কাটে নাই। সভাগৃহের সম্মুখে উপস্থিত হইয়া অর্জুন দেখিল সেখানে মানুষ কেহ উপস্থিত নাই, কেবল দুটি ঘোড়া পাশাপাশি দাঁড়াইয়া আছে। রাজমন্দুরার তেজস্বী অশ্ব, পক্ক তিনতিরি ফুলের ন্যায় বর্ণ, পিঠে কম্বলের আসন, মুখে বলগা। ঘোড়া দুটি নিশ্চল দাঁড়াইয়া আছে, কেবল তাহাদের কর্ণ সম্মুখে ও পিছনে নড়িতেছে। অর্জুনকে তাহারা চোখ মাকাইয়া দেখিল ও অল্প নাসাধ্বনি করিল। অর্জুন দাঁড়াইয়া রহিল, সভাগৃহে সাড়া শব্দ নাই। কিছুক্ষণ পরে বাহিরের দিক হইতে এক মনুষ্য মূর্তি দেখা দিল। কৃশ খর্বাকৃতি মানুষটি, মাথায় বৃহৎ পাগড়ি, কোমরে তরবারি। বয়স অর্জুন অপেক্ষা 6-7 বছরের জ্যেষ্ঠ। সে কাছে আসিয়া অর্জুনকে সন্দিগ্ধ অপাঙ্গ দৃষ্টিতে নিরীক্ষণ করিতে লাগিল। তারপর সভাগৃহের দ্বিতল হইতে পিঙ্গলা আসিয়া জানাইল, মহারাজ দুজনকেই আহ্বান করিয়াছেন। মহারাজ দেবরায় ইতোমধ্যে প্রাতঃস্নানপূর্বক দেব পূজা সমাপন করিয়াছেন। সূর্যোদয়ের পূর্বেই রাজকার্য আরম্ভ হইয়া গিয়াছে। অর্জুন ও দ্বিতীয় ব্যক্তি রাজার বিরামকক্ষে উপস্থিত হইয়া দেখিল মহারাজ পালঙ্কের উপর উপবিষ্ট, তাহার সম্মুখে 2টি কুণ্ডলিত যতু মুদ্রাঙ্কিত পত্র। দুইজনে যথারীতি প্রণাম করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। বলা বাহুল্য, অর্জুনের লাঠি ও দ্বিতীয় ব্যক্তির তরবারি প্রতিহারিণীর নিকট গচ্ছিত রাখিতে হইয়াছিল। রাজা বলিলেন, স্বস্তি, তোমাদের দুজনকে একসঙ্গে দূত করে পাঠাচ্ছি কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পথে চটিতে ঘোড়া বদল করবে। এই নাও দুজনে 2 পত্র, স্কন্ধাবারে পৌঁছে পত্র কুমার বিজয়ের হাতে দেবে। 2 পত্রের মর্ম যদিচ একই, তবু দুজনেই কুমার বিজয়কে পত্র দেবে। উত্তরে তিনি তোমাদের পৃথক পত্র দেবেন, সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে।
একত্র আসার প্রয়োজন নেই, যে যত শীঘ্র পারবে ফিরে আসবে। আশু কর্মে তোমাদের পাঠাচ্ছি, মনে রেখো বিলম্বে কর্মহানির সম্ভাবনা। অনিরুদ্ধ রাজার হাত হইতে লিপি লইয়া নিজের পাগড়িতে বাঁধিয়া লইল। তাহার দেখা দেখি অর্জুনও লিপি পাগড়িতে বাঁধিল। রাজা বলিলেন, এই নাও, কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকের তোরণ রক্ষীদের বলা আছে, কেউ তোমাদের বাধা দেবে না। এখন যাত্রা করো, শুভমস্তু। রাজার নিকট হইতে বিদায় লইয়া দুইজনে অস্ত্রাদি উদ্ধার করিয়া নিচে নামিল। অশ্ব দুটি পূর্ববৎ দাঁড়াইয়াছিল, তাহাদের পৃষ্ঠে আরোহণপূর্বক ঘোড়া ছুটাইয়া দিল। তাহারা লক্ষ্য করিল না, এই সময়ে সভাগৃহের দ্বিতলের একটি গবাক্ষ দিয়া একজোড়া সদ্য ঘুম ভাঙা রমণী চক্ষু নিচের দিকে চাহিয়াছিল। চোখ দুটি বড় সুন্দর, মুখখানির তুলনা নাই। অশ্বারোহীরা অন্তর্হিত হইলে কুমারী বিদ্যুন্মালার দুই ভ্রুর মাঝখানে একটু ভ্রুকুটির চিহ্ন দেখা দিল। তিনি অর্জুন বর্মাকে চিনিতে পারিয়াছিলেন। ভাবিলেন, অর্জুন বর্মা কোথায় চলেছেন? আজ ঘুম ভাঙিয়া উঠিয়া বিদ্যুন্মালা অলস অর্ধপ্রমিল মনে মহলের বাতায়নগুলির পার্শ্বে ঘুরিয়া বেড়াইতেছিলেন। সহসা একটি বাতায়ন দিয়া নিচের দৃশ্য চোখে পড়িল। তাহার সমগ্র চেতনা সজাগ ও উদ্বিগ্ন হইয়া উঠিল, কিন্তু তিনি কাহাকেও কোনো প্রশ্ন করিতে পারিলেন না। প্রশ্নগুলি মনের মধ্যেই রহিল। তারপর যথা সময়ে তিনি পম্পাবতীর মন্দিরে গেলেন। সারা দিন মনটা উদাস বিভ্রান্ত হইয়া রহিল। বেলা প্রথম প্রহর অতীত প্রায়। নগরের সপ্ত প্রাকার পার হইয়া অর্জুন ও অনিরুদ্ধ উন্মুক্ত পথ দিয়া চলিয়াছে। অশ্ব দুটি যুগ্ম স্বরের ন্যায় পাশাপাশি ছুটিতেছে, কেহ কাহাকেও অতিক্রম করিয়া যাইতে পারিতেছে না। পথ অশ্বাচ্ছাদিত শিলাবন্ধুর। নগর সীমানার বাহিরেও লোকালয় আছে। বিসর্পিল শৈলশ্রেণীর ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম দেখা যায়। পথের দুই পাশে তাপ কৃষ ঝোপঝাড় জঙ্গল, যেন পাথরের রাজ্যে উদ্ভিদ অনধিকার প্রবেশের চেষ্টা করিয়া হতাশ্বাস হইয়া পড়িয়াছে। আকাশের প্রখর সূর্য সত্ত্বেও অশ্বারোহীরা তাপে বিশেষ কষ্ট পাইতেছে না। মাথায় পাগড়ি আছে, উপরন্তু অশ্বের ধাবনজনিত বায়ুপ্রবাহ তাহাদের দেহ শীতল রাখিয়াছে। দুইজনে পাশাপাশি চলিয়াছে বটে, কিন্তু বাক্যালাপ বেশি হইতেছে না। অনিরুদ্ধের মন খুব সরল নয়। তাহার সন্দেহ হইয়াছে রাজা তাহাকে সরাইয়া অর্জুনকে নিয়োগ করিতে চান। তাই অর্জুনের প্রতি তাহার মন বিরূপ হইয়া বসিয়াছে। অর্জুন তাহা বুঝিয়াছে, তাহাদের মাঝখানে প্রতিদ্বন্দ্বিতার প্রচ্ছন্ন বিরোধ দেখা দিয়াছে। একসময় অনিরুদ্ধ বলিল, তোমার নাম অর্জুন, তোমাকে আগে কখনো দেখিনি। অর্জুন আত্মপরিচয় দিয়া বলিল, তোমাকেও আগে দেখিনি। অনিরুদ্ধ উদ্দীপ্ত কণ্ঠে বলিল, তুমি নবাগত, তাই আমার নাম শোনোনি? আমি অনিরুদ্ধ, বিজয়নগরের প্রধান রাজদূত। 10 বছর এই কাজ করছি। আশু দৌত্যকার্যে আমার তুল্য আর কেউ নেই। বিরসভাবে অর্জুন বলিল, ভালো, আমার সৌভাগ্য যে রাজা তোমাকে আমার সঙ্গে দিয়েছেন। কিন্তু বাক্যালাপে অর্জুনের মন নাই। তার মন ও চক্ষু পথের আশেপাশে চিহ্ন অনুসন্ধান করিয়া ফিরিতেছে। ওখানে ওই গিরিচূড়া বিচিত্র ভঙ্গিতে দাঁড়াইয়া আছে। এখানে পথের উপর দিয়া শীর্ণ জলধারা বহিয়া গিয়াছে। অদূরে ওই ভগ্নপ্রায় পাষাণ মন্দিরের পাশ দিয়া পথ দ্বিধা বিভক্ত হইয়া গিয়াছে। অর্জুন মনে মনে স্থানগুলিকে চিহ্নিত করিয়া রাখিতে লাগিল। এই পথেই তাহাকে ফিরিতে হইবে। তোমার হাতে লাঠি কেন? যার যেমন অস্ত্র, তোমার তলোয়ার, আমার লাঠি। কিন্তু দুটো লাঠির কি দরকার? অর্জুন একটু হাসিল। একটা লাঠি দিয়ে লড়ব, সেটা ভেঙে গেলে অন্য লাঠি দিয়ে লড়ব। অনিরুদ্ধের মন সন্তুষ্ট হইল না। তাহার সন্দেহ হইল লাঠি দুইটির অন্য কোনো তাৎপর্য আছে। দ্বীপ্রহরে তাহারা এক পান্থশালায় পৌঁছিল। পথের কিনারে ক্ষুদ্র প্রস্তর নির্মিত গৃহ, তাহার পাশে ছায়া শীতল একটি বৃহৎ বটবৃক্ষ। বৃক্ষতলে দুইটি অশ্ব বাঁধা রহিয়াছে। একজন মধ্যবয়স্ক শিখাধারী লোক গৃহ হইতে বাহির হইয়া আসিল। বলিল, অশ্ব প্রস্তুত, আহার প্রস্তুত, এসো বসে যাও।
লোকটি অনিরুদ্ধকে চেনে। দুইজনে অশ্ব হইতে নামিয়া গৃহে প্রবেশ করিল। ঘরে পিঠিকার সম্মুখে আহার্যের থালি, জলের ঘটি। ক্ষুধার্ত পিপাসার্ত দুইজনে বিনা বাক্যব্যয়ে বসিয়া গেল। অর্ধদণ্ডের মধ্যে আহার সমাপ্ত করিয়া তাহারা নূতন ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। প্রৌঢ় ব্যক্তি বলিল, সেনা দলের ছাউনি আরও পূব দিকে সরে গেছে। সন্ধ্যার আগে পৌঁছলে দূর থেকে ধোঁয়া দেখতে পাবে, রাত্রে পৌঁছলে আগুন দেখতে পাবে। এখনো 30 ক্রোশ বাকি। আবার তাহারা বাহির হইয়া পড়িল। দুই অশ্বারোহী যখন কুমার বিজয়ের স্কন্ধাবারে পৌঁছিল তখন সূর্যাস্ত হইয়া গিয়াছে। গোধূলির আলোয় সৈন্যাবাসটি দেখা যাইতেছে একটি বিরাট গো গৃহের মতো। অসংখ্য গরুর গাড়ি পাশাপাশি সাজাইয়া বিপুল আয়তন একটি চক্রব্যূহ রচিত হইয়াছে। তাহার মধ্যে তালপত্রের ছত্রাকৃতি অগণিত ছাউনি। মধ্যস্থলে সেনাপতির জন্য বস্ত্র নির্মিত উচ্চ শিবির। শকটচক্রের এক স্থানে একটু ফাঁক আছে। এই প্রবেশদ্বারের মুখে সশস্ত্র রক্ষী পাহারা দিতেছে। উপরন্তু একদল রক্ষী শকট বেষ্টনের বাহিরে পরিক্রমণ করিতেছে। পাছে শত্রু সৈন্য রাত্রিকালে আক্রমণ করে, তাই সতর্কতা। অনিরুদ্ধ ও অর্জুন স্কন্ধাবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির নিকট নীত হইল। বিজয় রায় তখন আহারে বসিয়াছিলেন, কিন্তু রাজদূত যখনই আসুক তৎক্ষণাৎ তাহার সহিত সাক্ষাৎ করিতে হইবে, ইহাই রাজকীয় নিয়ম। বস্ত্রাবাসের একটি বৃহৎ কক্ষে বিজয় রায় আহারে বসিয়াছিলেন। পিঠিকার সম্মুখে 8-10টি থালিকা, থালিকাগুলিকে ঘিরিয়া 10-12টি তৈলদ্বীপ। 6 জন পরিচারক পার্শ্বরক্ষী সম্মুখে ও পিছনে দাঁড়াইয়া পাহারা দিতেছে, তাহাদের কোটিতে ছুরিকা। বিজয় রায়ের আহার্য বস্তুর পরিমাণ যেমন প্রচুর, তেমনি অধিকাংশই আমিষ। সেই সঙ্গে কিছু ঘৃতপক্ক অন্ন ও 1 ভৃঙ্গার দ্রাক্ষাসার। বিজয় রায় ম্লেচ্ছ রন্ধন পদ্ধতির পক্ষপাতী ছিলেন, তাই তাহার ভোজন পাত্রগুলিতে শোভা পাইতেছিল মেষ মাংসের শূল্যপক্ক গুটিকা, কালিয়া শেকচি, দোলমা, সমোসা ইত্যাদি। একটি স্ফটিকের পাত্রে স্তূপীকৃত আঙুর ফল। বিজয় রায়ের আকৃতি মধ্যম পাণ্ডবের মতো। বুড়ো রস্ক গজস্কন্ধ। জ্যেষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তাহার আকৃতির সাদৃশ্য অতি অল্প। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর ও বৃকরায় সকল বিষয়ে অভেদাত্মা ছিলেন, কিন্তু তাহাদের আকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। ভীমার্জুনের আকৃতির যে তফাৎ, হরিহর ও বৃকরায়ের আকৃতিতে সেইরূপ পার্থক্য ছিল। একজন সিংহ, অন্যজন হস্তি। তারপর পুরুষানুক্রমে এই দ্বিবিধ আকৃতি বারবার এই বংশে দেখা দিয়াছে। দেশের লোক হরিহর রায় ও বৃকরায়কে স্নেহবরে হুক্কভুক্ক বলিয়া উল্লেখ করিত। দেবরায় ও বিজয় রায়কে দেখিয়া তাহারা নিজেদের মধ্যে সগর্বে বলা বলি করিত, হুক্কভুক্ক আবার ভ্রাতৃরূপে পুনর্জন্ম গ্রহণ করিয়াছেন। অনিরুদ্ধ ও অর্জুন বিজয় রায়ের সম্মুখে উপস্থিত হইলে তিনি বিশাল চক্ষু তুলিয়া তাহাদের পরিদর্শন করিলেন। তারপর বাঁ হাত বাড়াইয়া পত্র দুটি গ্রহণ করিলেন। পত্রের যতু মুদ্রা অভগ্ন আছে কিনা পরীক্ষা করিয়া তিনি পত্র দুটি মাথায় ঠাকাইলেন। তারপর একজন পরিচারকের দিকে চাহিলেন। পরিচারক আসিয়া একে একে পত্র দুটির যতু মুদ্রা ভাঙিয়া বিজয় রায়ের চোখের সম্মুখে মেলিয়া ধরিল। তিনি আহার করিতে করিতে পাঠ করিলেন। পত্রে দূতদের সম্বন্ধে বোধহয় কিছু লেখা ছিল। পত্র পাঠান্তে বিজয় রায় উভয়ের প্রতি আবার নেত্রপাত করিলেন, বিশেষভাবে অর্জুনকে লক্ষ্য করিলেন। তারপর জিমুত মন্দ্র স্বরে বলিলেন, তোমরা পানাহার করো গিয়ে, 2 দণ্ডের মধ্যে পত্রের উত্তর পাবে। মহারাজের আজ্ঞা, যত শীঘ্র সম্ভব বার্তা নিয়ে ফিরে যাবে। অনিরুদ্ধ বলিল, আর্য, আমি আজ রাত্রেই ফিরে যেতে পারতাম, কিন্তু অন্ধকার রাত্রে ঘোড়া চলবে না। কাল প্রত্যুষে আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রা করব। বিজয় রায় একটি সমস্যা মুখে পুরিয়া ঘাড় নাড়িলেন। অনিরুদ্ধ ও অর্জুন শিবিরের বাহিরে আসিল। বাহিরে তখন মশাল জ্বলিয়াছে, কোথাও সঞ্চরমান আলোকপিণ্ড ঘুরিয়া বেড়াইতেছে, কোথাও স্থির হইয়া আছে। প্রান্তরে যেন ভৌতিক দীপোৎসব চলিতেছে।
রাজদূতেরা ছাউনিতে উত্তম পানাহার পাইল, একটি স্বতন্ত্র ছত্রতলে শুষ্ক তৃণশয্যায় শয়ন করিল। ছত্রাবাসগুলি রাত্রিবাসের জন্য নয়, অধিকাংশ সৈনিক মুক্ত আকাশের তলে খড় পাতিয়া শয়ন করে। দিবাকালে প্রচণ্ড সূর্যের দহন হইতে আত্মরক্ষার জন্য ছত্রগুলির প্রয়োজন হয়। দুজনে শয্যাশ্রয় করিয়াছে। এমন সময় সেনাপতির এক পরিচারক আসিয়া দুইজনকে দুইটি পত্র দিয়া গেল। অর্জুন নিজের চিঠি কোমরে গুঁজিয়া লইল। বাক্যালাপ বিশেষ হইল না। অনিরুদ্ধ একটি উদ্গার তুলিল, অর্জুন জৃম্ভন ত্যাগ করিল। দুজনের মাথায় একই চিন্তার ক্রিয়া চলিতেছে, কি করিয়া অন্যকে পিছনে ফেলিয়া আগে রাজার সমীপে পৌঁছবে। উভয়ের শরীর ক্লান্ত ছিল। অনিরুদ্ধ শয়ন করিয়া চিন্তা করিতে লাগিল, অর্জুন লাঠি দুটিকে আলিঙ্গন করিয়া শুইয়া রহিল এবং অধিক চিন্তা করিবার পূর্বেই ঘুমাইয়া পড়িল। ক্রমে স্কন্ধাবারে মশালগুলি একে একে নিভিয়া আসিতে লাগিল। তারপর রন্ধ্রহীন অন্ধকারে চরাচর ব্যাপ্ত হইল। এই অন্ধকারে কচিত প্রহরীদের হাঁকডাক ও অস্ত্রের ঝনৎকার শোনা যাইতে লাগিল। রাত্রির মধ্যযামে দুরাগত শৃগালের সমবেত ডাক শুনিয়া অর্জুনের ঘুম ভাঙিয়া গেল। চক্ষু না খুলিয়াই সে অনুভব করিল তাহার দেহের ক্লান্তি দূর হইয়াছে। সে চক্ষু খুলিল। ছত্রের বাহিরে তরল অস্ফুট আলো দেখিয়া সে চমকিয়া উঠিয়া বসিল। তবে কি সকাল হইয়া গিয়াছে? সে চকিতে ঘাড় ফিরাইয়া দেখিল অনিরুদ্ধ এখনো ঘুমাইতেছে। কিঞ্চিত আশ্বস্ত হইয়া সে আবার বাহিরের দিকে অনুসন্ধিৎসু দৃষ্টি প্রেরণ করিল। না, এ ভোরের আলো নয়, চাঁদের আলো। মধ্যরাত্রে কৃষ্ণপক্ষের চাঁদ উঠিয়াছে। ছাউনি সুষুপ্ত। অর্জুন নিঃশব্দে উঠিয়া বুহ মুখে উপস্থিত হইল। প্রধান প্রহরী হাঁকিল, কে যায়? অর্জুন তাহার কাছে গিয়া বলিল, চুপ চুপ, আমি রাজদূত, এখনই আমাকে রাজধানীতে ফিরতে হবে। প্রহরী বলিল, তা ভালো, কিন্তু ঘোড়া চাই তো, তোমার ঘোড়া কোথায়? ঘোড়ার দরকার নেই, এই আমার ঘোড়া বলিয়া অর্জুন লাফাইয়া লাঠিতে আরোহণ করিল। তারপর দীর্ঘ পদক্ষেপে উত্তরাভিমুখে চলিল। হতবুদ্ধি প্রহরীরা মুখবেদান করিয়া রহিল। স্কন্ধাবারের কাছে সুচিহ্নিত পথ নাই। মাঠের মাঝখানে অস্থায়ী ছাউনির নিকট পথ কি জন্য থাকিবে? অর্জুন কৃষ্ণপক্ষের অর্ধভুক্ত চাঁদকে ডান দিকে রাখিয়া চলিল। ক্রোশেক দূর চলিবার পর পথ মিলিল। চন্দ্রালোকে অস্ফুট রেখা, তবু পথ বলিয়া চেনা যায়। চেনা গেলেও সাবধানতার প্রয়োজন। পথ সিধা নয়, ঘুরিয়া পিরিয়া ঢিবি ঢাবা বাঁচাইয়া চলিয়াছে। কোথাও দুই ভাগ হইয়া গিয়াছে। এই সব স্থানে আসল পথটি চিনিয়া লইতে হবে। পথের দিকে দৃষ্টি রাখিয়া চলিতে চলিতে অর্জুনের মুখে একটু হাসি দেখা দিল। স্কন্ধাবার কখন পিছন দিকে অদৃশ্য হইয়া গিয়াছে, কোথাও জনপ্রাণী নাই। ভাগ্যে এই সময় কেহ তাহাকে দেখিতে পাইতেছে না। দেখিলে ভাবিত একটা দীর্ঘ শীর্ণ প্রেতী চাঁদের আলোয় ছুটিয়া চলিয়াছে। একটা শৈলখণ্ডের মোড় ঘুরিয়া অর্জুনের পথ হারাইবার আশঙ্কা সম্পূর্ণ দূর হইল। সম্মুখে বহু দূরে একটি রক্তাভ আলোর বিন্দু দেখা দিয়াছে। হেমকূট পর্বতের আগুন। আর পথভ্রষ্ট হইবার ভয় নাই। ওই আলোক বিন্দু সম্মুখে রাখিয়া চলিলেই বিজয়নগরে পৌঁছানো যাইবে। অর্জুন সহর্ষে দীর্ঘ পদদ্বয় ক্ষিপ্রতর বেগে চালিত করিয়া দিল। উষার আলো ফুটিয়াছে কি ফোটে নাই, পশ্চিম আকাশে চাঁদ ফ্যাকাশে হইয়া গিয়াছে। রাজসভাগৃহের অন্ধকার মূর্তি ধীরে ধীরে পরিস্ফুট হইয়া উঠিতেছে। দাসী পিঙ্গলা অভিসারে গিয়াছিল। বহির দিক হইতে ফিরিয়া আসিয়া দেখিল সভাগৃহের অগ্রপ্রাঙ্গণে হাঁটুর উপর মাথা রাখিয়া একজন বসিয়া আছে। পিঙ্গলা কাছে গিয়া ঝুঁকিয়া দেখিল অর্জুন বর্মা। বিস্ময়ে বিহ্বলভাবে ছুটিতে ছুটিতে সে রাজাকে সংবাদ দিতে গেল। আজ এই পর্যন্ত। কাহিনী যত এগোচ্ছে ততই আরও মনোহর হয়ে উঠছে, তাই না? আপনাদের ভালো লাগার কথা কমেন্টে জানান। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।